দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজিয়াগর টিভির নিয়মিত আয়োজন বিনোদনমূলক আড্ডায়। আপনাদের সাথে রয়েছে আমি ইসমাইল হোসেন, আর আমার সাথে রয়েছে একজন বিশেষ অতিথি। তিনি আর কেউ নয়, আমাদের সকলের পরিচিত মুখ এবং আমাদের প্রিয় মানুষ সনি রহমান। সনি রহমান, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার অনেক ভালো লাগছে তোমাকে পেয়ে, কারণ তুমি এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছ। আমারও খুব ভালো লাগছে আপনার এখানে আসতে তো পেরে। প্রথমেই তোমার কাছে জানবো, তো কেমন লাগছে আজকে আমার প্রোগ্রামে আসতে পেরে তোমার? আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে। আর প্রথমেই জানতে চাবো যে ব্যস্ততা কেমন যাচ্ছে কাজের, কারণ তুমি অনেক ব্যস্ত থাকো কাজ নিয়ে, তুমি অনেক কাজের সাথে জড়িত আমি জানি। তো ব্যস্ততা কেমন যাচ্ছে সব মিলিয়ে? দেশের যে সমসাময়িক পরিস্থিতি সেই অনুপাতে কাজটা একটু স্লো যাচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আসলে এখন আমাদের বাক স্বাধীনতা আছে, কাজেরও স্বাধীনতা আছে। হোপফুলি নেক্সটে আরও ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, বলেছো যে দেশের পরিস্থিতিটা ঠিক নেই, প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসছে মানুষের জন্য, যেহেতু দেশে একটি বড় ক্রাইসিস, বন্যা চলছে। তো এটার সাথে কাজ করা হয়েছে, বা অনেকেই তো অনেকের জায়গা থেকে কাজ করছে। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে যতটুকু পসিবল কাজ করেছি, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি, টিএসসিতেও গিয়েছি। বাট আমার আমি যতটুকু সমাজসেবামূলক কাজ করি এটা আমি নিজের জন্য করি, আসলে কখনো ক্যামেরার সামনে বা কাউকে দেখানোর জন্য, শো অফের জন্য করি না। সো আমি সবসময় ট্রাই করি এই কাজগুলো একান্ত নিজের মতো করে করার, কারো ল্যাম্পলাইটে না আনার। তো আমার জায়গা থেকে আমি করেছি, এবং মানুষ সেবা বা সমাজ সেবা এগুলো করলে আমি আনন্দ পাই, এগুলো আমাকে আনন্দ দেয়, নিজের শান্তির জন্য করেছি। শান্তির জন্য। আমি তোমাকে বলি, আমার প্রোগ্রামটা হচ্ছে বিনোদন আড্ডা, এখানে বিনোদনের মানুষগুলোই বেশি আসে। কিন্তু এখন তুমি বলবা আমাকে কেন তুমি ইনভাইট করেছো, কারণ তুমি কিন্তু বিনোদন পার্টের কিন্তু বড় একটা অংশ। এটা আমার দর্শকরাও জানবে। এবং আজকে তুমি অনেক সেক্টরে কাজ করছো, কারণ তুমি হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার। তো এই যে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছো, কবে থেকে তোমার এই জার্নি, বা কিভাবে এসছো এই প্রফেশনে, সেটা সম্পর্কে যদি আমি বাই বর্ন আমার মধ্যে এই জিনিসটা ছিল, আর্ট অ্যান্ড ক্রাফট বা নতুন কিছু বানানো, এটা আমার ছোটোবেলা থেকেই ছিল। লাইক আমি ছোটোবেলা থেকে কখনো সেম ড্রেস দ্বিতীয়বার পরতে চাইতাম না। আমার সবসময় মনে হতো যে 365 দিন যদি 365টা নিউ ড্রেস পরতে পারতাম। সো এটা তো আর আমরা তো যেই বাংলাদেশে যেই সোসাইটিতে বিলং করি, এটা তো সবসময় পসিবল হয় না। সো অল্টারনেট ওয়ে কি যে আমাকে নিজে বানানো শিখতে হবে। ফর দ্যাট রিজন আমার ওইখান থেকেই মেনলি আমার ডিজাইনিংটা শেখার আগ্রহ। কবে থেকে তোমার মাথায় ভাবনাটা আসছে? ছোট থেকেই? একদম ছোট থেকেই, বাট আমি পড়াশোনা করেছি 2022 সালের পরে। আমার কাজ শুরু হয়েছে 2022 সালে। তখন আমার মা মারা গিয়েছে, হঠাৎ করে ক্যান্সারের পেশেন্ট ছিল। তো আমি অনেক ডিপ্রেস হয়ে যাই, একা একা। তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে নাবিলা, সে এখন হয়তো শুনছে, ওই ইউকেতে থাকে। তো ও আমাকে বললো যে সোনি তুই বিজি হয়ে যা। তো আমি বিজি হয়ে যাব কি, তখন আমি পড়াশোনা করছি। তো ও আমাকে একটা পেজ খুলে দিল, ফেসবুক পেজ। তার আগেও আমি টুকটাক কাজ করতাম, বাট প্রফেশনালি কখনো করা হয় নাই। তো ওই পেজের নাম দিল ফ্যাশনার্স ফ্লেম। ওইভাবে আমার কাজটা শুরু। আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমার প্রথম ক্লায়েন্টই ছিল ফ্লোরিডার। $150 আমি আর্ন করেছিলাম। ওই আর্নটা আমার কাছে লাইফে হয়তো আমি কোটি কোটি টাকা আর্ন করবো, বাট ওইটার কাছে সব কিছু তুচ্ছ। তো ওই যে যখন আমি $150 আর্ন করলাম, তো তখন আমাকে আরও বেশি ইন্সপায়ার করলো, আরও বেশি ফোকাস করলাম। তো এখন আমার কাজটা আমার ব্রেন চাইল্ড। আচ্ছা, ওই যে প্রথম অ্যামাউন্ট যে আর্নটা করেছো, সেটাতে কি করেছো তুমি? আমি আবার রোটেশন করে আবার কাজে লাগিয়ে দিয়েছি। না, অনেকে রেখে দেয়। না, আমি রেখে দেই নাই। $150 সাথে আমার কাছে আরও যাচ্ছিল, সেটাও আমি ইনভেস্ট করেছি। আপনাকে এখানে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার যে কাজ, বা আজকে আমি যে ডিজাইনিং করছি, বা আলহামদুলিল্লাহ টুকিটাকি আপনাদের দোয়াতে অনেকগুলা কাজ করে ফেলেছি। তো এই কাজে আমি কখনো আমার কোনো ফ্যামিলি বা কারো কোনো সাপোর্ট আমি নেই নাই। তো আমি আমার নিজের আমি সবসময় ছোটোবেলা থেকে সেলফ মেড কেউ হইতে চাইছি। তো আমার নিজের যেই বয়সটাতে মেয়েরা পার্লারে যায়, শপিং মলে যায়, ওই টাকাটা নিজের পকেট মানি, ওইটা থেকেই আমার কাজ করা শুরু। আচ্ছা, একটি কাজ করতে গেলে কিন্তু ফ্যামিলি সাপোর্ট অনেকে দেয় না। তোমার কি কোনো বাধা এসেছে যে ফ্যাশন ডিজাইনার আসবা, এটা ফিউচার হবে কিনা, বা এটাতে কিছু করতে পারবে কিনা, পরিবারে কোনো বাধা এসেছে? হ্যাঁ, অবশ্যই এসেছে। আমি যেহেতু একটা কনজারভেটিভ ফ্যামিলিতে বিলং করি, আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই একটু এই ইন্ডাস্ট্রিতে কেউ নাই। আর আমার যে ফ্যাশন ডিজাইনিং, এটা হচ্ছে মিডিয়া রিলেটেবল। আই মেড ডিজাইন ফর সেলিব্রিটিস, মোস্ট অফ দেম আর সেলিব্রিটিস। সো
ফ্যাশন শো, গ্ল্যামারাস ওয়ার্ল্ড, এটা আসলে প্রথম দিকে আসলে আমার অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে। সো এই জন্যই আমি আমার নিজের আর্ন থেকে শুরু করেছি। এখন অবশ্য আলহামদুলিল্লাহ সাপোর্ট করে সবাই। পরিবারের বাইরেও কিন্তু আমাদের আরেকটি বড় অংশ, সেটি হচ্ছে সমাজের আশেপাশে মানুষের কথা কিন্তু অনেক শুনতে হয়। তোমার কিরকম কোনো বাধা আসে? আমি শুনতে হয়, আমি স্টিল শুনি, বাট আমার কথা হচ্ছে আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক। আমার কাজটা আমার সন্তানের মতো। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে চাই। নো ম্যাটার হোয়াট, লাইফে অনেক ধরনের বাধা আসবে, অনেক কিছু ফেস করতে হবে, বাট আমি যেটা চাই সেটা আমি করি। আমার কথা হচ্ছে যে আমার কাজ আমাকে করতে হবে নো ম্যাটার হোয়াট। কাজ করতে গেলে কিন্তু অনেক সময় অনেক বাইরে থাকতে হয়, অনেক সময় রাত হয়ে যায়। তো অনেকে এটা বলতে পারে যে না, আমি এটা এত রাত পর্যন্ত বাইরে থাকে কাজ করে, এই জন্য আর কি। তো অবশ্যই এই ধরনের কথা মানুষ বলে, তো আসলে অ্যাভয়েড করো কিভাবে? অ্যাভয়েড করি আসলে আমি এক কান দিয়ে ঢুকাই অন্য কান দিয়ে বের করে ফেলি। আমার কথা হচ্ছে এটা আমার কাজ, যে আমি ওই মানুষগুলোর সাথেই মিশি যারা আমার কাজকে রেসপেক্ট করবে। যারা আমার কাজকে রেসপেক্ট করবে না তাদের সাথে আসলে আমার সামহাউ হয় না, আমি অ্যাভয়েড করি তাদেরকে। আচ্ছা, এই যাবত অনেকগুলো কাজ করেছো, মানে কোন কোন কাদের সাথে কাজ করা হয়েছে? আমার জীবনের প্রথম সেলিব্রিটি ছিল বাঁধন আপু, আজমিরি হক বাঁধন। বাইফার একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি ওনার জন্য কাজ করেছি। তারপরে হচ্ছে মেহজাবিন আপু, তারপরে হচ্ছে রুনা খান আপু, তারপরে হচ্ছে মিথিলা আপু, তারপরে এরকম অনেক আনকাউন্টেবল। এই তো কাজ করছি, আরো করব। কোন কাজটা করতে গিয়ে বেশি ভালো লাগছে, যে না ওই কাজটা করতে গিয়ে খুব ভালো লাগছে, বা ওইরকম কাজ আর করতে চাই? জীবনের প্রথম কাজটাই আমাকে খুব বেশি এক্সাইটেড ছিলাম। ওই কাজটা একটু স্টোরি শুনতে চাই। এটা হচ্ছে আমার এক পরিচিত ভাইয়া আছে, মাসুদ রনো, হয়তো আপনি চিনবেন। তো এ আমাকে বললো যে তুমি বাঁধন আপুর কাজ করতে চাও, এরকম বাইফাতে তো আপু যাবে, তোমার শাড়িটা পরতে যাচ্ছে। তো ওইখানে শাড়ি আর স্বপ্ন হচ্ছে ওইটার তো আমাকে উনি, আমার এলাকার মানুষ, আমার পরিচিত, তো উনি আমাকে বললো যে তুমি, আমি তো খুশি, কারণ বাংলাদেশে তখন লিডিং অ্যাক্ট্রেস ছিল বাঁধন আপু। তো আমি কি করব, কিভাবে করব, অনেক করতে হয়েছে। পরে আপু বললো যে আপু আমার কাজটা অবশ্য সহজ করে দিচ্ছে, যে আমি এরকম জলপাই কালারের শাড়ি পরতে চাই, তুমি এভাবে করো। তো ওনার ডিরেকশন অনুযায়ী আমি কাজ করলাম। তো ওই যে ওনাকে প্রথম দেখলাম, ওইটা আমার জীবনের বেস্ট মুমেন্ট আমি বলবো। অনেক ইভেন্টে কাজ করেছো, মানে এ যাবৎ কাজগুলো রয়েছে, এবং ফিউচারে তো আরও কাজগুলো করবে। প্রতিটা কাজই হচ্ছে সন্তানের মতো। আমরা যে কাজগুলো করি প্রতিটা কাজই আমাদের সন্তানের মতো। হয়তো আরও ভালো ভালো কাজ করবে। তো এরকম মানে কাজ করতে গিয়ে কারোর সাথে মানে হয়েছে কি না, মানে মনে করো কাজ করেছো তাদের সাথে, মানে তারা কাজটা পছন্দ হয়নি বা বিভিন্ন ঝামেলা কারোর সাথে হয়েছে না? এই দিক থেকে আমি বলবো আমি অনেক লাকি যে আমি অনেক বেশি কাজ করেছি, এমনটা না হলেও যতটুকু কাজ করেছি সবাই আলহামদুলিল্লাহ হ্যাপি, এবং আমার রিপিটেড কাস্টমারই বেশি। এমনও হয়েছে আমার নেক্সট আমার মিথিলাপুর সাথে একটা কাজ আছে, সে ইভেন্টে যাবে, সে আমাকে ইভেন জিজ্ঞেসও করে নাই কালারটা কি, বসে তুমি তোমার মন মতো বানায় ফেলো। তো আমি মনে করি এটাই আমার স্যাটিসফ্যাকশন, যে আমার উপর তারা ভরসা করে, আমি তাদের ভরসাটা অর্জন করতে পেরেছি। অ্যাজ মাই কাস্টমারও তারা আমার রিপিটেড কাস্টমার। যদি বলি প্রতিটা কাজ কিন্তু মানুষকে শিখতে হয়, হ্যাঁ। তুমি কি কারো কাছ থেকে এটা কি শিখেছো, বা নাকি নিজের ক্রিয়েটিভিটি থেকেই? আমি তো পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে, তারপরে হচ্ছে আমার নেশা, ধ্যান, জ্ঞান সব কিছু আমার কাজ। আমি যখন ফেসবুকে থাকি, আমি ফ্যাশন পেজগুলা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলা স্টাডি করি। আমি যখন ইনস্টাগ্রামে থাকি, আমি নতুন নতুন কালেকশনগুলো দেখতে থাকি। আমি প্রিন্টারেস্টে থাকি, মানে আমি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আর ঘুমানোর ছাড়া বাকি সব সময় আমার এই ইন্ডাস্ট্রি বা এই জগতে আমার থাকতে হয়। একটি কাজ করতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হয়? একটা ব্র্যান্ড তোমার সাথে যখন একটি কাজ করবে, তারা আসলো, তখন তোমার সাথে কাজের সাথে যখন কথা হয়ে যায়, বা তোমার কি কি বিষয় তুমি মাথায় রেখে তাদের কাজগুলো কর? প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা। আমি কাস্টমাইজ ডিজাইন করি, আই মেড কাস্টম ডিজাইন। তো বেসিক্যালি অ্যাকর্ডিং টু কাস্টমার্স চয়েস। তো আপনার পছন্দ একরকম থাকবে, তার পছন্দ আর এক রকম থাকবে। সো যার যেটা ডিমান্ড, আমার কথা হচ্ছে ইয়োর ইমাজিনেশন মাই ভিজুয়ালাইজেশন। সে ইমাজিন করবে, ওইটা ভিজুয়ালাইজ করার রেসপন্সিবিলিটি আমার। সো এই জন্য আমি নতুন নতুন কাজ খুব
এনজয় করি। নতুন কাজ করতে পারা আমার কাছে অ্যাডভেঞ্চারাস লাগে, যে আমি নতুন কিছু করতে পারছি। সো আমি আমার ক্লায়েন্ট বা আমার যারা আছে তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি, আপু এইটা করেন, এইটা এইভাবে করলে ভালো হবে। বিকজ আমি নতুন কিছু করতে, সেম গতানুগতিক একই কাজ করতে আমার ভালো লাগে না, আর এটা আমি কখনো করিও না। আচ্ছা, মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে কি কাজ করেছো হ্যাঁ, আমি কিনা? দু একটা কোনো কাজ, মুভিতে একটু গল্প শুনতে চাই। দু একটা কাজ করেছি। আমি যে ডিজাইনাররা তো ব্যাক বেঞ্চার, এদের সামনে দেখা যায় না। হ্যাঁ, আমি মুভিতে কাজ করেছি, আর হচ্ছে ওদের জন্য কস্টিউম ডিজাইন করি। 2-3টা প্রোডাকশন হাউসের সাথে আমি কাজ করি, টিভিসি, ওবিসি, বিলবোর্ডের জন্য কাজ করেছি। ইনফ্যাক্ট আমার জীবনের প্রথম কাজই ছিল টিভিসির কাজ। তো আচ্ছা, যখন একটি কাজ দেখো তোমার, হ্যাঁ, স্ক্রিনে, তখন যদিও তোমাকে দেখা যায় না, তোমাকে কাজের ভিতর দিয়ে দেখা যায়, তো কেমন লাগে? খুব ভালো লাগে। ইটস আই ক্যান ডিসক্রাইব ইন ওয়ার্ড এটার যে ফিলিংস, যে এটা আমার কাজ। লাইক আপনারা আমাদের অনেক হেল্প করেন, লাইক কোনো একটা ইভেন্টে কোনো একটা কিছু গেল, তখন সাংবাদিক ভাইদের কাছে এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। তারা হচ্ছে এই কাজটাকে খুব সুন্দর করে হাইলাইট করে যে এটাও এই কাজ, তখন অনেক বেশি মিডিয়াতে ভাইরাল হয় যে ব্যাপারটা, তখন খুব ভালো লাগে যে আমার শাড়িটা বা আমার ড্রেসটা এত বেশি রেসপন্স পাচ্ছে। ইভেন কিছুদিন আগে তুফানের একটা কনফারেন্স ছিল, তো এখানে মৌসুমী আপু আমার একটা শাড়ি পরে উপস্থাপনা করেছিল। তা আমার যে রেঞ্জ ছিল ড্রেসের, তার থেকে তারা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। লাইক 1 লাখ টাকা শাড়ি পরেছে, এরকম একটা হিলিংস ছিল। তা আমার খুব ভালো লেগেছে যে আমার এই টাকার জিনিস তারা এটা এই পর্যায়ে নিয়ে গেছে, তাহলে পাবলিক আমার জিনিসটা পছন্দ করছে। এটা আমি খুব এনজয় করি। আচ্ছা, ফ্যামিলিতে আবার একটু আসি, ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেকেই সাপোর্ট করে, হ্যাঁ, মানে কে বেশি বাসায় ফ্যামিলিতে তোমাকে সাপোর্ট করে কাজে? আমার মা আমাকে খুব সাপোর্ট করতো ছোটবেলা থেকে। আমার বাবা কনজারভেটিভ, আমার বাবা এইসব জিনিস খুব একটা পছন্দ করে না। আমার বোন বা আমার এরা হচ্ছে সব অলমোস্ট চাকরিজীবী আর বিজনেস করে। তো আমার মা আমাকে খুব চাইতো যে আমি কিছু একটা করি, আমার স্বপ্ন। কারণ আমার মা দেখতো যে আমি ছোটবেলা থেকে কিছু বানাইতে পছন্দ করতাম, যেটাকে আপসাইক্লিং বলে, আর্ট করা বা কিছু বানানো, এইগুলোর মধ্যে আমি থাকতাম। সো আমার মা জানতো যে এটা আমার পছন্দ। তো ফ্যামিলিতে মনে করে এইগুলাতে তো কোনো মানে আমাদের যে কাজে এটার তো কোনো ফিউচার নাই। মানে এখন পর্যন্ত বাংলাদেশের ধারণা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং বা ফিক্সড জব, এটাই কাজ। এর বাইরে যা আসছে এটার কোনো ফিউচার নেই। সেদিক থেকে তো আমি বাধার সম্মুখীন হবই। আর আপনি জানেন আমাদের যে শোগুলা থাকে, যে কাজগুলা থাকে, এগুলা লেট নাইট থাকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদের কিন্তু কাজের জন্যই যেতে হয়, বাট এটা আসলে বোঝানো একটু টাফ হয়ে যায়। বাট ওই যে একটা কথা আছে না, যে যার যেটা শখ বা যে যেটা চায় সে সেটা করবেই। এবার একটি অন্য প্রশ্ন করব, সেটি হচ্ছে যদিও ডাইরেক্ট ইনডাইরেক্ট মিডিয়ার সাথে তুমি আছো, জড়িত কাজ করছো, এখানে মানে অনেকেই বিভিন্ন ইভেন্টের লোকধারা বলো এবং মিডিয়ার পরিচালক বলি বা বড় বড় যারা আর্টিস্ট বা রয়েছে তাদের দ্বারা তারা হ্যারাসমেন্ট হয়। তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? তো এরকম কোনো ইসের সম্মুখীন হয়েছে কিনা তুমি? না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হই নাই, ভবিষ্যতে হব কিনা জানি না। বাট আমি এই দিক থেকে অনেক লাকি যে সবাই আমাকে অনেক সাপোর্টিভ ছিল। কোশ্চেনটা কেন করলাম, অনেকেই নতুন যারা তারা আসতে চাচ্ছে এবং তার ইচ্ছা, হয়তো তুমি হয়তো কোনো কারণে আসতে পেরেছো, ভালো, বাট অনেক ফ্যামিলিজ জিনিসটাকে নিতে পারছে, পজিটিভ নিতে পারছে না, এই জন্য তাদেরকে অনেকের ছেলে অথবা মেয়েকে দিতে পারতেছে না এইসব প্রফেশনে। তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমার একটা কথা হচ্ছে, যদি তুমি মিডিয়াতে কাজ করতে চাও, তুমি যদি না চাও তাহলে তোমার সাথে কেউ কিছু করবে না। আমি এটা বিলিভ করি। এখন এটা ডিপেন্ড করে, এভরি পার্সন টু পার্সন ভ্যারি করে, তার ডিমান্ড কি, সে কি চায়, সে কি শর্ট সাকসেস চায় নাকি হার্ড ওয়ার্কের মাধ্যমে সাকসেস চায়। আমি তো হার্ড ওয়ার্কিং পার্সন, আমি ওয়ার্কহলিক। আমি আমার কাজটাকে বেশি ফোকাস, সো আমার আসলে দরকার হয় নাই বা আমি এই জায়গাটা এই জিনিসগুলো ফেস করি নাই। ওই যে শর্টের কথাটা যেহেতু বললে, একটা কথা বলি, এখন বর্তমানে অনেকেই এই যে সুগার ড্যাডি, হ্যাঁ, এইটা নিয়ে একটু কথা বলি আমরা। সুগার ড্যাডি মাধ্যমে অনেকে অনেক কিছু করে শর্টলি যেহেতু বলেছো, তো এই বিষয়টা তুমি কিভাবে দেখো? যা নিজের তুমি কিন্তু স্ট্রাগল করছো, আমরা অফিস কিনে কথা বলছিলাম, তুমি বলছো যে আমাকে অনেকেই অ্যাওয়ার্ড দিতে চাচ্ছে, আমি নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার প্রোফাইলটা আরো বাড়ি হোক, তারপর কারণ আমি আরো যোগ্য হই। কিন্তু অনেকেই আমরা দেখি যে সুগার ড্যাডির মাধ্যমে হয়ে রাতারাতি অনেক কিছু করে ফেলে। এই সুগার ড্যাডি নিয়ে তোমার মতামত কি? আমার মতামত হচ্ছে, আমার বিলিভ হচ্ছে নাথিংস কাম ফ্রি।
আর সাকসেস ইজ এ পেইনফুল জার্নি, এখানে আমার অনেক কষ্ট করতে হবে, অনেক দিতে হবে। আমি সুগার ড্যাডিতে বিলিভ করি না, কেউ আমাকে হেল্প করবে এটা আমি কখনো চাই না। আমার কথা হচ্ছে ইফ আই এম ক্যাপাবল, মেবি নট টুডে, মেবি নট টুমরো, বাট ওয়ান ডে আই উইল বি, আই হ্যাভ টু। এটা আমার পয়েন্ট অফ ভিউ। সুগার ড্যাডি, সুগার বেবি, এগুলো আমার আমার আমি আমি পার্সোনালি লাইক করি না। এখন যাদের হয়তো হার্ডওয়ার্কিং না, যারা হার্ডওয়ার্ক করতে চায় না, শর্ট সাকসেস চায়, তারা হয়তো ওইদিকে যাবে। না, অনেকেই মনে করে মিডিয়াতে সুগার ড্যাডি ধরা ছাড়া আগে এটা বাড়া ভুল সম্ভব না। কথা, এটা ভুল কথা, হ্যাঁ, এটা ভুল কথা। কারণ মিডিয়াতে কাজের ভ্যালু আছে। আচ্ছা, আমি এমনও অনেক ডিরেক্টরের নাম বলতে পারবো যারা আমার সাথে ইভেন নাও ফিজিক্যালি কখনো আমার তার সাথে দেখা হয় নাই, বাট আমি তাদের কাজ করেছি। আমার কাজ যদি ভালো হয়, আমি যদি তাকে বেস্ট কোয়ালিটির জিনিস দিতে পারি ইন বাজেট, তাহলে কেন আমার সুগার ড্যাডি লাগবে? আপনি পয়েন্টে আসেন, কেন লাগবে? এখন আপনি যদি কোনো অ্যাক্টিং করবেন না, আপনি কোনো প্র্যাকটিস করবেন না, কোনো হার্ড ওয়ার্কিং করবেন না, জাস্ট একটা সুগার ড্যাডি ধরে আপনি কাজ করবেন, আপনি কতদিন টিকে থাকবেন? আমি তো লং রানে কাজ করতে চাই। শর্ট টাইমে সাকসেস পাইলাম, ওই সাকসেস আবার শর্ট টাইমে চলে যায়, থাকে না আসলে না। ওই জন্য আমি আসলে ওই দিকে ফোকাস না। আর যে করে এটা হয়তো তার পার্সোনাল জায়গা থেকে করে। বর্তমানে যদি আমরা আরেকটু ব্যাপার দেখি, সেটি হচ্ছে যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছো, অনেক কিছুই চোখে পড়ে। অনেকে নাম বিক্রি করে, ব্যাপারটা হচ্ছে নাম ইউজ করে, একজন নাম ইউজ করে উঠতে চাই, সুগার ড্যাডি না, বাট আমি একজনের পক্ষে কথা বলি। ধর আমি এখন পপুলার সাকিব খান, সাকিব খান হচ্ছে বাংলাদেশের টপ, তাকে নিয়ে কথা বললেই হচ্ছে পপুলার হয়ে যায়। অনেকেই দেখি আমরা মিডিয়াতে নাম ইউজ করে তো পপুলার হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখো? মানে আমি আসলে এটা যার যার পার্সোনাল চয়েস, আবারও বলবো, বাট আমি এগুলার মধ্যে যেতে চাই না। আমি চাই আমার কেউ চেনার দরকার নেই। নিজের কাজটাকে যদি আমরা ওই সময় দেই, নিজের স্কিলটা যদি ডেভেলপ করি, তাহলে আমার আসলে কিছুই প্রয়োজন হয় না। আর আগে যে কথাটি বলেছো, আমি এটা দ্বারা এটাই বুঝি যে হয়তো পজিটিভ নেগেটিভ সব জায়গাতে রয়েছে। মিডিয়ার ভিতরে অনেক পজিটিভ পার্সন রয়েছে, কারণ না থাকলে হয়তো এতদিন টিকে থাকতো না। তো অনেক গল্প করলাম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ অনেক কিছু জানতে পারছি আমরা। ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে আজকে আমাদের আলোচনা, আমরা কথা বলছি। তো এখন আমরা একটু অনেকক্ষণ গল্প করলাম, এখন আমরা একটু খেলায় চলে যাই। খেলাধুলা কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে, লাগবে না কেন? তো এখন আমরা একটু ধাঁধা খেলতে চাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু খুব বেশি একটা জানি না। আচ্ছা, দেখি মানে তুমি ধাঁধা কেমন পারো। তো যাই, প্রথম ধাঁধাটি হচ্ছে তোমার জন্য। সেটি হচ্ছে বিয়ের সময় দাদা দেয় একবার, সারা জীবন বৌদি দেয় বারবার। সালাম, বিয়ের আশীর্বাদ। আশীর্বাদ। আবার একটু বলি, বিয়ের সময় দাদা দেয় একবার, সারা জীবন বৌদি দেয় বারবার। জানি না, একটু চিন্তা করো। দাদা মানে দাদা বৌদি, হাজবেন্ড, মানে যেহেতু দাদা বৌদি, মুসলমান যারা মানে আমরা কিন্তু দাদা বৌদি বলি না, আমি একটু সহজ করে দিই। সনাতন ধর্ম যারা, তাদেরকে আমরা দাদা বৌদি বলি, একটু সহজ করে দিলাম। বিয়ের সময়, বিয়েরটাও বলে দিলাম, বিয়ের সময় দেয় এটা। হ্যাঁ, বিয়ের সময় দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার। মানে হাজবেন্ড একবার দিবে আর বউ সারা জীবন সে দিতে থাকে। সে দেয় যে ভাত কাপড় দেয়। হ্যাঁ, ভাত কাপড়, এটা হ্যাঁ এরকমই কিছু একটা, কিন্তু আরেকটু সহজ করে দিচ্ছি। আর কি হইতে পারে? বিয়ের সময় সে ভাত কাপড়, বিয়ের সময় দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার। ঝাড়ি, মালা, আমি জানি না। আরে ভাই, সিঁদুর। দাদা তো একবারই দেয়, তাই না? আর বৌদি তো প্রতি বছরই, মানে 365 দিনই দেয়। আচ্ছা, দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। হাত আছে, পা আছে, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফা। কি? একদম ইজি, ফ্যাশন ডিজাইনের সাথে এটা কাচি, খুব সুন্দর যায়। কেচি, কেচি না, আবার বলি, হাত আছে, পা আছে, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফা। ফ্যাশন রিলেটেবল কিছু? একদম, এটা ফ্যাশন ডিজাইন, তুমি রেগুলার কাজ করো এটা নিয়ে। তাহলে দামি? হ্যাঁ, এটা ছেলেদের এই বিষয়, সবাই পরে, ব্লেজার আর শার্ট, ছেলে মেয়ে সবাই পরে, শার্ট অথবা ব্লেজার। আরেকটা সুযোগ দিলাম, আরেকবার বলি, হাত আছে, পা আছে, মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, বুক তার ফা।
আস্ত মানুষ গিলে খায় হচ্ছে হাত আছে, পা আছে, হুম। মাথা তার কাটা, জাম্পস্যুট, নেক্সট। টি শার্ট। রাইট। টি শার্ট। টি শার্টের তো পা নাই, টি শার্টের তো পা নাই, হাত আছে, পা আছে, মাথা তার কাটা, মাথা তার কাটা, ঠিক আছে, টি শার্টের তো পা আস্ত নাই। মানুষ গিলে খায়, যখন আমরা পরিপুরা গিলে খায় না, হ্যাঁ, এটা হ্যাঁ। বুঝাইছে আর কি। আমি তো ভাবছি জাম্পস্যুট, জাম্পস্যুটের তো পাও আছে। আমার জন্য 3 নাম্বার ধাঁধা। দর্শক, আপনারা যদি এই ধাঁধাটা পারেন অবশ্যই কমেন্টস করবেন। শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। হ্যাঁ, শুইতে দিলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মশার কয়েল, হ্যাঁ, এটা পারতে হবে। মস্কিটো কয়েল, হ্যাঁ, আবার কয়েল, একটু ভাবো, মানে শুইতে গেলে এটা দিতে হবে, না দিলে আমাদের অনেক বড় ক্ষতি হয়। বালিশ, হ্যাঁ, পিলো। কেন, বালিশ ছাড়াও কিন্তু অনেকে ঘুমায়, এটা না দিলে আমার কিছু হবে না। তাহলে আর কি ওই যে কয়েল যেটাকে বলে, আর কয়েল তো অনেকেই দেয় না, আমারই ক্ষতি তো হয় না। আর এটা সবার দিতে হবে, মানে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। বেড। নিচেও ঘুমায় অনেকে। তাহলে কি হইতে পারে? ক্লু দেন, ক্লু। এটা সেফটি, আমাদের অনেক বড় একটা সেফটি। সেফটি ইস্যুস, ভাষায় শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। আই ডোন্ট নো, মাথার উপর দিয়ে যাচ্ছে, পারতেছি না। এটা হচ্ছে দরজার খিল। আমরা দরজা বললেও হয়, কারণ door দরজা আর যদি কি। না দিই, ডোর যদি আমরা না লাগাই শোয়ার সময়, চোর এসে সব তাহলে নিয়ে যাবে, কিন্তু, চোরে সব কিছু নিয়ে যাবে। আচ্ছা, লাস্ট ধাঁধা, আমার আইকিউ টেস্ট নিয়ে না। লাস্ট ধাঁধা তোমার জন্য, লাস্ট ধাঁধা। একটু সহজ করে দিবেন, ক্লু দিয়ে দিবেন। গাভীর 4টি আছে, মেয়েদের আছে 2টি, কি? পা। সত্যি? হ্যাঁ, আরেকবার সুযোগ দিচ্ছি। গাভীর 4টি আছে, মেয়েদের 2টি আছে, পা, 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 সেটি কি? পা। গাভীর 4টি পা আছে, মেয়েদের 2টি পা আছে। রাইট, পা। লাস্টটা পারলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো, 2টা পেরে গেছে। তো এবার যে বিষয়টি তোমার কাছে জানতে চাবো, প্রতিটা মানুষের একটি ফিউচার প্ল্যানিং থাকে কাজের। তো তোমার ফিউচার প্ল্যানিং কি কাজ নিয়ে? আমার ফিউচার প্ল্যানিং হচ্ছে আই ওয়ান্ট বি দ্য সোনি রহমান। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে খুব ভালো কিছু করতে চাই, গ্লোবালি কাজ করতে চাই। আমি চাই প্যারিস ফ্যাশন উইক, লন্ডন ফ্যাশন উইকে আমার কাজ যাক, কানে আমার কাজ যাক, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। সেটা মানে তোমার টার্গেটটা কি, মানে আজ থেকে 5 বছর পর, না আগামী বছর, না 10 বছর পর? টার্গেট কি উইদিন 2 or 3 ইয়ার্স এর মধ্যে ইনশাআল্লাহ হবে। এখনই তো বাংলাদেশের যেগুলো বড় ইভেন্ট আছে, লাইক প্রথম আলোতে বা ডেইলি স্টার বা এরকম ওটিটি প্ল্যাটফর্মে তো আমার কাজ যাচ্ছে। তো এরপরে গ্লোবালি চিন্তা তো আছেই, আমি নিজেকে ডেভেলপ করতে চাই। মানে দেশের বাইরে কি কোনো কাজ করা হয়েছে? হ্যাঁ, আমার মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আর ইন্টারন্যাশনাল। তো দেশের বাইরে লাইক ফ্লোরিডাতে কাজ করেছি, নিউ ইয়র্কে কাজ করেছি, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আমার কাজ গিয়েছে, মমতাজ আপার একটা শো গিয়েছে, মমতাজ আপা প্রিয়মণি, ওইখানে কাজ করেছি। ইন্টারন্যাশনাল অনেক ইভেন্টে আমি কাজ করেছি অলরেডি। তারপরে হচ্ছে গিয়ে কালকেও কানাডার এক ক্লায়েন্টের জন্য কাজ করলাম। সো গ্লোবালি কাজ করার ইচ্ছা আছে। সর্বনিম্ন একটি কাজে তোমার বাজেট কত নাও তুমি? আই মেড কাস্টমাইজ ডিজাইন, একটু লাক্সারিয়াস ডিজাইন। যদি এভারেজ বলি, ডিপেন্ড, এভারেজ কত? 10K অ্যাবোভ, এর সব থেকে কম 8-10, এর নিচে করি না এখনো। মাসিক ইনকাম কত? ভ্যারি করে, এটা বলা যাবে না। শুনি আমরা। না 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 না, এটা বলা যাবে না। লাইক এই মাসে তো টাকাই নাই, ফকির। এই মাসেটা তো গত মাসে কামিয়ে নিয়েছো। হ্যাঁ, তারপরে টুকিটাকি সেল আছে। হ্যাঁ, সেল আছে। সেল আছে। তোমার কি মানে ফ্যাশন ডিজাইনিং এ তো কাজগুলো করছো, এছাড়াও তোমার অলরেডি যে কাজগুলো এভরিডে চলে, মানে ওগুলো তোমার পেজে তুমি মানে সবসময়? হ্যাঁ, আমার পেজে কাজ করি, পরিচিত মানুষের জন্য কাজ করি, কাজ আমি করবই, কাজ করো সেটা যেভাবে হোক। তুমি কি মানে কোনো শপ এরকম কি কিছু আছে না দেওয়ার এরকম planning? এখন নট ইয়েট, এখন পর্যন্ত আমার কোনো স্টুডিও নাই, বাট আমি সব দেওয়ার ইচ্ছা নেই, বাট আমার একটা স্টুডিও, ফ্যাশন স্টুডিও করার ইচ্ছা আছে, যেখানে ক্লায়েন্ট আসবে, সে আমার সাথে তার আইডিয়া শেয়ার করবে, তার ইমাজিনেশনকে আমি ভিজুয়ালাইজেশন করব। অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা অনেক ফ্যাশন ডিজাইনদের সাথে কাজ করছে, মানে তারা তাদের ডিজাইন নিয়ে তারা নিজেদের ব্র্যান্ড করে নাম দিয়ে তারা
সেল করছে, এরকম কি তোমার কাছে হ্যাঁ, কেউ আমি নেয়? এরকম অনেক ফ্যাশন হাউসের জন্য কাজ করি, সেটা হচ্ছে আমি তাদের জন্য ডিজাইন সেল করি। লাইক আমার ডিজাইন বেশ বাংলাদেশের বেশ বড় সুনামধন্য কিছু ব্র্যান্ডের জন্য আমি কাজ করি, তারা আমার ডিজাইন সেল করি আর কি, তাদের জন্য আমি একটা ডিজাইন করে দিই, বিনিময়ে তারা আমার একটা পে করে, এভাবে আমি কাজ করেছি। আচ্ছা, এ যাবত তুমি অনেকগুলো কাজ করেছো, অনেক মানুষের সাথে কাজ করেছো, যদিও মানুষের স্বপ্ন থাকে, অনেক স্বপ্নের শেষ নেই। আর কার কার সাথে তুমি কাজ করতে চাও? আমার খুব পছন্দের একজন অ্যাক্ট্রেস হচ্ছে জয়া আহসান, তাকে আমি খুব ভালোবাসি এবং খুব পছন্দ করি। আমি তার সাথে একটা কাজ করতে চাই, এটা আমার উইশ যে আমি জয়া আপার জন্য কিছু করব। এরপর এবার শাহরুখ, সাকিব খান আছে তার জন্য, এবং রাইট নাও লাইক বাংলাদেশের যে ডক্টর ইউনূস আছে তার জন্য কিছু একটা ডিজাইন করতে চাই, বিকজ আমার তাকে পার্সোনালি খুব ভালো লাগে। ডক্টর ইউনূস স্যার তো সবসময় একই ড্রেস পরে, ওইটার মধ্যেই কিছু ভ্যারিয়েশন আনতে চাই, অ্যাজ এ পার্সন তাকে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি চাই আমার কোনো ডিজাইন করা জিনিস সে যদি পড়তাম অনেক খুশি হইতাম। আচ্ছা, কাজ করতে গেলে অনেকের সাথে সম্পর্ক হয়, বন্ধু হয়, রিলেটিভ হয়, বা অনেক ধরনের সম্পর্ক হয়। তো এর ভিতর আরেকটি সম্পর্ক হচ্ছে ভালোবাসা, ভালো লাগা। এটা কি কারোর সাথে হয়েছে তোমার? না, এখনো হয় নাই, হওয়ার কোনো চান্সেসও নাই। কেন? আমি কাজ করে যেতে চাই, আমি ওয়ার্কহলিক মানুষের লাইফে এগুলো একটু কম আছে, বিকজ আই এম প্যাশনেট। একজন প্যাশনেট মানুষ যদি সে সাকসেসফুল হতে চায়, সে সব কিছু একসাথে পাবে না, তাকে যে কোনো কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে। সো আমি যেহেতু কাজে ফোকাস, সো আমি আমার কাজটাকে প্রচণ্ড লেভেলের ভালোবাসি। ওরা তো একটা লাইফের পার্ট। হ্যাঁ, আপনি দেখেন যারা এই বাংলাদেশে বলেন, ইন্টারন্যাশনালি বলেন, গ্লোবালি বলেন, যারা খুব সাকসেসফুল কেউ, তাদেরকে আসলে এই লাইফটা খুব সুন্দর, স্মুথ। আচ্ছা, অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে, এবার শর্টকাট এক কথায় কিছু উত্তর জানতে চাই। প্রিয় খাবার কি তোমার? চা। চা? চা বেড়া কিছু খাওয়ায় না? পিৎজা। প্রিয় কালার? সব। সব? যেহেতু সব কালার নিয়ে কাজ করতে কাজ হয়। করি, আই লাভ কালার। প্রিয় খেলা? খেলা ক্রিকেট। ক্রিকেট। ক্রিকেট কাকে বেশি পছন্দ? ছোটবেলা থেকে বাংলাদেশে না বাংলাদেশ। সাকিব আল হাসান। সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজাকেও ভালো লাগে। ভালো লাগে, ম্যাচ বলে কথা বস। ওকে, প্রিয় দেশ? বাংলাদেশ। আর ঘুরতে যাওয়ার জন্য বালি। হ্যাঁ, প্রিয় বাংলাদেশের ভিতরে প্রিয় স্থান কোনটি, মানে দর্শনীয় স্থান? অনেক আছে, কোনটা রেখে কোনটা বলবো? প্রিয় মানুষ? মেল না ফিমেল? তোমার লাইফে? আমার মা। মা। আচ্ছা, অনেক কাজ তো দেখো বাংলাদেশে মুভিজ ইন্ডাস্ট্রিতে, কার অ্যাক্টিং বেশি ভালো লাগে তোমার? পরিমণি। পরিমণি। কেন পরিমণি? আমি তার একটা মুভি দেখেছিলাম, স্বপ্নজাল, ওইটা আমার খুব ভালো লেগেছে। স্বপ্নজাল আমারও খুব ভালো লেগেছে। এই জন্যই আমার ওনার কাজ যেটা ভালো লাগে, এটাই ওনার বেস্ট মুভি। হ্যাঁ, আমি ওনার কাজটা খুব ভালো লেগেছে। আমি খুব বেশি বাংলাদেশি মুভি দেখি না। পরিমণির পরে আর কে? পরিমণির পরে যদি আর কে কাজ করে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে রাইট নাও যারা কাজ করে, আসলে আমার সবারই অ্যাক্টিং ভালো লাগে, কাউকে স্পেসিফিক নাম বলতে পারবো না, কারণ আমার তো তাদের সাথে কাজ করতে হয়, কাজ করা হয়, তো আমি কারো নাম বলতে পারবো না। আচ্ছা, ছেলেদের ভিতরে আসি, নায়কদের ভিতরে আসি। আমার নায়কদের মধ্যে সিয়াম। তারপর আরফিন নিশো। নবাগত নায়ক। আর যদি ফিল্ম অ্যাক্ট্রেস, সাকিব খান, তার উপরে কেউ নাই। কিং খান। হ্যাঁ, কিং খান। এবং বলেওছো তুমি শাকিব খানের সাথে কাজ করতে চাও। হ্যাঁ, কারণ সে হচ্ছে মাল্টি ট্যালেন্টেড, সে একজন হার্ড ওয়ার্কার পারসন, আমি তাকে রেসপেক্ট করি, বিকজ 25 বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকা ইটস নট সো ইজি। এরপর কি? এরপরে অনেকেই আছে। জায়েদ ভাইয়া খুব ভালো মানুষ। জায়েদ খান সম্পর্কে 2 লাইন শুনতে চাই। হি ইজ এ গুড হিউম্যান বিং। জায়েদ ভাইয়া অনেক ফ্রি, ভালো মানুষ, আমার সাথে ভালো রিলেশন আছে। আমার জায়েদ ভাই ভালো মানুষ, হাসি খুশি মানুষ, এই জন্য তাকে আমার ভালো লাগে। সে অনেক অকপটে সব কথা বলে দিতে পারে, যেটা সবাই পারে, ডিগবাজি দিতে পারে, স্পেশালি যেটা সবাই পারে না। এবং তার পপুলারিটিও আছে। বর্তমানে কিন্তু সে ক্রাশও। কার ক্রাশ? অনেকের ক্রাশ।
এটা কি জানো না যে অনেক মেয়েরা কিন্তু তার ছবিওয়ালা বালিশ নিয়ে ঘুমায়? ও আচ্ছা আচ্ছা, এমনকি আমার একটা ইন্টারভিউতে এক আর্টিস্ট বলেছে যে আমি তার বালিশ, ছবি আঁকা বালিশ নিয়ে ঘুমাই। হয়তো হইতে পারে, আমি তাকে ওই চোখে দেখি না। সে না আমার ভাই, তুমি তো ওই চোখে দেখো না, মানে অনেকেই এটা করছে, এই জন্য বললাম আর কি। তার একটা টিভি চ্যানেলে, আমার একটা টিভি শোতে সে ছিল, ওইখানে আমার কালেকশন গিয়েছিল। আর ভাইয়ার সাথে আমার রিলেশন ভালো, সো ভাই ভালো, অনেক মিশুক, ফ্রেন্ডলি, কোনো অহংকার নেই, আর ডিগবাজি দেয়, এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাংলাদেশের পোশাক পরেন, বাংলাদেশে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলাদেশের অন্যান্য দেশের তুলনায় আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বেশি রিচ। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন, আমরা আরও নতুন নতুন কাজ করার ইন্সপায়ার পাবো, আরও ভালো ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সো আমার বাংলাদেশের অডিয়েন্স যারা আমাকে দেখছেন, এই প্রোগ্রাম দেখছেন, সবার কাছে আমি একটাই বিনীত অনুরোধ যে আপনারা আমাদের বাংলাদেশের পোশাক খাতে বা এই ইন্ডাস্ট্রিকে আগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাহায্য আমাদের অনেক প্রয়োজন। আমাদের মানে বাংলাদেশি কাপড়টা আপনারা পরেন। দর্শক যারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে দেখছিলেন, আশা করি সবার আমাদের আজকের এই আড্ডাটি ভালো লেগেছে। আশা করি যারা দেখেননি পরবর্তীতে দেখে নেবেন, এবং দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী এগ্রো টিভির সাথে থাকবেন। ধন্যবাদ।